প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো প্রবলেম নম্বর 5। প্রবলেম নম্বর 5 লেখা আছে রেডনের অর্ধায়ু 3.82 ডেজ হলে এক খণ্ড রেডনের 75% ক্ষয় হতে কত সময় লাগবে। তাহলে এখানে কি বলেছে বলতো, এক খণ্ড রেডনের 75% ক্ষয় হতে কত সময় লাগবে। আচ্ছা, 75% ক্ষয় বলতে কি বোঝায়? 75% ক্ষয় হয়ে গেছে, তাই না? 75% ক্ষয় হয়ে যাওয়া, তাহলে অবশিষ্ট থাকবে কত পার্সেন্ট? জেনারেলি আমরা বের করতে পারি কি 25% অবশিষ্ট থাকবে, তাই না? তো আমরা সেই ক্ষেত্রে আমরা একটু ডাটাটা বের করে নেই যে রেডনের অর্ধায়ু 3.82 ডেজ, তাহলে আমরা এখানে লিখব অর্ধায়ু টি হাফ ইকুয়ালস টু 3.82 ডেজ। এক খণ্ড রেডনের 75% ক্ষয় হতে কত সময় লাগবে। তাহলে আমাকে বের করতে বলছে কি টাইম ইকুয়াল হোয়াট, টাইম বের করতে হবে। আর 75% ক্ষয় হতে কত সময় লাগবে, এটার ক্ষেত্রে আমরা লিখব অবশিষ্ট পরমাণুর সংখ্যা কি হবে, n ইকুয়ালস টু n নোট ই টু দি পাওয়ার n ইকুয়ালস টু n নোট মাইনাস n নোটের 75%। তাহলে n নোটের 75% বলতে আমরা কি বুঝবো, n নোট মাইনাস n নোটের 75 ডিভাইডেড কি বলতো 100। তাহলে 100 হলে আমরা লিখতে পারি n নোট মাইনাস n নোটের 100 বলতে বুঝবো 0.75। ওকে, তাহলে আমরা যদি n নোটকে যদি কমন নেই তাহলে n নোট ইকুয়ালস টু লেখা যায় 1 মাইনাস 0.75, দ্যাট মিনস 0.25 কি বলতো n নোট। তাহলে টোটালি আমরা কি লিখতে পারি n ডিভাইডেড n নোট ইকুয়ালস টু 0.25। ওকে, তাহলে এটা আমরা জানলাম যে n ডিভাইডেড n নোটের মান হলো 0.25। ওকে, আমরা এখন যে টাইমটা বের করব, এখন এই টাইম বের করতে গেলে আমাদের কি দরকার, যেই সমীকরণটা দরকার সেটা হলো n ইকুয়ালস টু n নোট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে এখানে দেখো যে এখানে ল্যামডাটা নেই, তাই না? তাহলে ল্যামডাটা আমাদের বের করে নিতে হবে। তাহলে ঠিক আমরা কোথায় থেকে ল্যামডা বের করে নেব, এই টি হাফ থেকে ল্যামডা বের করে নেব। তাহলে আমরা কি জানি, ল্যামডা ইকুয়ালস টু 0.693 ডিভাইডেড টি হাফ। ওকে, তাহলে 0.693 বাই টি হাফ, তাহলে 0.693 ডিভাইডেড টি হাফের মান হলো কত 3.82 ডেজ। অ্যাপ্রক্সিমেটলি এটার মান কত আসবে বলো তো, 0.1814 পার ডে। ঠিক আছে, এই মানটা আমরা পাবো। তাহলে এখন আমরা মেইন ফর্মুলায় চলে যাই। আমরা কি জানি, আমরা জানি কি বলতো n ইকুয়ালস টু n নোট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। আমি সার্চ করব কাকে, টিকে সার্চ করবো। তো টিকে বের করব, তাহলে টিকে যদি বের করতে যাই তাহলে আমার দরকার কি n ডিভাইডেড n নোট ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। ঠিক আগের মতোই আমরা লন নিয়ে কি করতে পারি, লন n ডিভাইডেড n নোট ইকুয়ালস মাইনাস ল্যামডা টি। তো এখান থেকে টি এর মান যদি আমরা বের করি তাহলে আমরা লিখতে পারি টি ইকুয়ালস টু মাইনাস 1 ডিভাইডেড ল্যামডা লন n ডিভাইডেড n নোট। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমরা শুধুমাত্র এখন এই ল্যামডা ব্যবহার করব, লন n ডিভাইডেড n নোটের মান আমরা ব্যবহার করব 0.25। তাহলে কি হবে, মাইনাস 1 ডিভাইডেড ল্যামডা ইকুয়ালস টু কত পেয়েছি আমরা, 0.1814 ইন্টু লন n ডিভাইডেড n নোটের মান হলো 0.25। নিশ্চয়ই তোমরা লক্ষ্য করতে পেরেছো যে আমরা যদি এই টাইমটা বের করি তাহলে এই লন 0.25 এর মান নেগেটিভ আসবে আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। সেক্ষেত্রে টি এর মানটা আমরা পাবো 7.64 ডেজ। সাধারণত আমরা
এটাই কি আনসার হিসেবে লিখতে পারি। ওকে, এটাই আনসার। তাহলে প্রবলেম নাম্বার 5 আমরা সলভ করে ফেললাম। এখন আমরা একটু এই প্যাটার্নের সৃজনশীল প্রশ্ন কিভাবে আসে সেটা আমরা একটু দেখব। তো সৃজনশীল প্রশ্নের জন্য আমরা যে বিষয়টা একটু লক্ষ্য করব, দেখো আমি এখানে একটা এই প্রবলেম থেকে একটা ছক আমি নির্ধারণ করব যেখানে টাইম দেয়া আছে। সৃজনশীল প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, এখানে দেখো সময় দেয়া আছে এরকম, সময় টি, এবং এটা দেয়া আছে ডিতে অর্থাৎ ডে, আর দেয়া আছে হলো অক্ষত পরমাণুর সংখ্যা এন, অক্ষত পরমাণুর সংখ্যা কি বলতো এন দেয়া আছে। আমরা এরকম একটা ব্লক করতে পারি। তো 0 এন নোট, তারপরে লেখা আছে হলো 8 এন নোট ডিভাইডেড 2, তারপরে লেখা আছে টি প্রাইম ডিভাইডেড এন নোট বাই 3, এন নোট বাই 3, 24 ডিভাইডেড এন নোট বাই 8 বাই 8। এটা সম্ভবত একটা বোর্ড কোশ্চেন। তো তোমরা দেখো এইটা থেকে আমরা সৃজনশীল প্রশ্নটা আমরা কি লিখতে পারি। এখানে দেওয়া আছে যে সময় বা ডে, অর্থাৎ ডেতে হিসাব করতে হবে আমাদের, আর অক্ষত পরমাণুর সংখ্যা দেওয়া আছে এন। এখন এখান থেকে প্রশ্নটা কি এসেছে, 1 নম্বর প্রশ্ন এসেছে যে উদ্দীপকের তেজস্ক্রিয় বস্তুটির অবক্ষয় ধ্রুবক নির্ণয়। তেজস্ক্রিয় বস্তুটির অবক্ষয় ধ্রুবক, তাহলে উদ্দীপকের তেজস্ক্রিয় বস্তুটির অবক্ষয় ধ্রুবক, অবক্ষয় ধ্রুবক নির্ণয়। ওকে, এটা 1 নম্বর প্রশ্ন, ধ্রুবক নির্ণয় করো। তাহলে আমরা অবক্ষয় ধ্রুবক, প্রথমে আমরা অবক্ষয় ধ্রুবক নির্ণয় করতে চলে যাই। তাহলে অবক্ষয় ধ্রুবক বলতে আমরা কি বুঝি বলো তো, ল্যামডা বের করতে হবে, তাই না? তাহলে ল্যামডা আমরা কিভাবে বুঝবো? এখন আমাদের যে বিষয়টা একটু খেয়াল করতে হবে, যখন দেখো টাইম টি ইকুয়ালস টু 0, তখন কি পরমাণুর সংখ্যা কত ছিল, এন নট। আমরা এখানে পরিষ্কার বুঝতে পারছি, অর্থাৎ যখন টি ইকুয়ালস টু 0 তখন অক্ষত পরমাণুর সংখ্যা এন ইকুয়ালস টু কি বলতো, এন ইকুয়ালস টু এন নট, রাইট? তারপরেরটাতে দেখো যখন টি ইকুয়ালস টু 8 ডেজ তখন অক্ষত পরমাণুর সংখ্যা এন ইকুয়ালস টু এন নোট ডিভাইডেড 2, অর্থাৎ কী লেখা আছে দেখো তো, অক্ষত পরমাণুর সংখ্যা কি তার অর্ধেক, অর্থাৎ প্রারম্ভিক অবস্থায় যে পরমাণু ছিল তার অর্ধেক যখন 8 ডেজ। তাহলে আমরা কি এই 8 ডেজ যে অংশটা আছে, এই 8 ডেজকে আমরা কি টি হাফ বলতে পারি না? নিশ্চয়ই আমরা এটাকে কি বলতে পারি বলো তো, টি হাফ বা অর্ধায়ু। অর্থাৎ যে সময়ে কি কোনো প্রারম্ভিক অবস্থায় যেই পরমাণুটা থাকবে সেই পরমাণুর অর্ধেকে পরিণত হচ্ছে কি যেই সময়, সেটাই কি অর্ধায়ু। তাহলে এন ইকুয়ালস টু এন নোট ডিভাইডেড 2, এটা অর্ধেকে পরিণত হয়েছে প্রারম্ভিক অবস্থার, এই জন্য এই যে টাইম, এই টাইমটাকে আমরা বলেছি কি তার অর্ধায়ু। তাহলে তার অর্ধায়ু যদি টি হাফ হয়, তাহলে আমরা খুব সহজেই কি করতে পারি, অবক্ষয় ধ্রুবক বের করতে পারি। তাহলে এখান থেকে আমরা অবক্ষয় ধ্রুবক বের করে নেব। তাহলে অবক্ষয় ধ্রুবক আমরা জানি ল্যামডা ইকুয়ালস টু, আচ্ছা টি হাফ ইকুয়ালস টু, আমরা জানি টি হাফ ইকুয়ালস টু 0.693 ডিভাইডেড ল্যামডা। তাহলে এখান থেকে আমার দরকার কি ল্যামডা, তাহলে ল্যামডা ইকুয়ালস টু 0.693 ডিভাইডেড টি হাফ। টি হাফের মান কত, টি হাফের মান কত পেয়েছি বলতো, 8 ডেজ, রাইট? হ্যাঁ, 8 ডেজ। ওকে,
ডেজ। আচ্ছা, আমরা ডেজটাকে আমরা না লিখি, তাহলে এটার মান কত আসবে? তাহলে তোমরা দেখো, ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে একটা নির্দিষ্ট মান পেয়ে যাবে। সেই মানটা হলো 0.0866625 পার ডে। ঠিক আছে, এই রেজাল্টটা তোমরা পাবে। অর্থাৎ এটা আমরা কি পেলাম বলো তো? অর্ধেক, অর্থাৎ যেই পদার্থটার দেয়া আছে সেটার অবক্ষয় ধ্রুবক আমরা পেলাম 0.0866625 পার ডে। ওকে, তাহলে আমাদের যে প্রশ্নটা 1 নম্বরে ছিল আমরা সেই প্রশ্নটার উত্তর করতে পেরেছি এই ডাটা বিশ্লেষণ করে। তাহলে এখন নেক্সট প্রশ্নের দিকে যাব। নেক্সট প্রশ্নে বলেছে যে উদ্দীপকের টি ড্যাশের মান তেজস্ক্রিয় বস্তুটির গড় আয়ু অপেক্ষা বেশি। তাহলে উদ্দীপকের টি ড্যাশের মান, প্রশ্নটা আমি লিখে দেই। 2 নম্বর প্রশ্নটা হবে টি ড্যাশের মান। তাহলে টি ড্যাশ কোনটা? আসলে এই অংশটাকে আমরা একটু বিবেচনা করি। তাহলে টি ড্যাশের মান গড় আয়ু অপেক্ষা বেশি হবে। টি ড্যাশের মান গড় আয়ু কি টাউ দ্বারা প্রকাশ করে যদি, তাহলে টি ড্যাশের মান গড় আয়ু অপেক্ষা বেশি হবে। বেশি, এটা কি করতে হবে বলো তো? প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা দেখাতে হবে। তাহলে দেখাও না, দেখাও। তাহলে এইটা আমি দেখাতে যদি চাই তাহলে আমার দরকার কি? এই টি ড্যাশ বের করতে হবে এবং গড় আয়ু জানতে হবে। আমরা যদি এই টি ড্যাশ বের করি এবং গড় আয়ুটা জানি তাহলেই আমরা বুঝতে পারবো কে বেশি কে কম। তো আমরা চলে যাই সেখানে, কি বের করব বলো তো? গড় আয়ু বের করব। তাহলে গড় আয়ু বের করার ফর্মুলাটা কি মনে রেখেছো তো? হ্যাঁ, তাহলে গড় আয়ু বের করার জন্য আমাদের যে ফর্মুলা জানা আছে সেটা হলো, দেখো, সাধারণত আমরা যদি ক্ষয় ধ্রুবকের মান জানি তাহলে সেখান থেকে আমরা গড় আয়ু বের করতে পারি। তাহলে গড় আয়ুর সমান কি লেখা যাবে? আমরা জানি যে টি হাফ ইকুয়ালস টু 0.693 ইন্টু টাউ। এটা কিন্তু আমরা গড় আয়ুর সমীকরণ হিসেবে একটা জানি। তাহলে এখান থেকে আমরা টাউ যদি বের করি, টাউ ইকুয়ালস টু টি হাফ ডিভাইডেড 0.693। তাহলে টি হাফের মান কত ছিল? আমরা পেয়েছিলাম টি হাফের মান কত বলো তো? টি হাফের মান হলো 8 ডেজ। আমরা পেয়েছিলাম একটু আগে, যেটা পেয়েছিলাম সেটা হলো 8 ডেজ। টি হাফ ইকুয়ালস টু কি 8 ডেজ ডিভাইডেড 0.693। তাহলে ইকুয়াল এই গড় আয়ুর মানটা কত আসে দেখো, তোমার আসবে হলো, এখানে রেজাল্ট যেটা আমি পাচ্ছি সেটা হলো 11.544 ডে। 11.544 ডে। আসলে সময়টাকে একটু কমানোর জন্য আমি ক্যালকুলেশনটা সরাসরি ক্যালকুলেটরে করছি না, যেটা আমার করা আছে। তো তোমরা অবশ্যই সেটা ক্যালকুলেটরের সঙ্গে মিলিয়ে নেবে আর কি। হ্যাঁ, তো আমরা পেলাম কি? গড় আয়ু পেলাম। আমাদের এখন টার্গেট কি? একটা অংশ হয়ে গেছে, যে সেটা হলো টাউ বা টর্ক না, এটা হলো টাউ, এখানে হলো গড় আয়ু বোঝায়। তো এই গড় আয়ুটা আমি পেয়েছি। এখন আমি কি বের করবো বলো তো? টি প্রাইম বের করব। অর্থাৎ টি প্রাইমের মানটা এই ক্ষেত্রে, অর্থাৎ যখন টি ইকুয়ালস টু টি প্রাইম, তখন অক্ষত পরমাণুর সংখ্যা n ইকুয়ালস টু n নট ডিভাইডেড 3। অর্থাৎ আমি এখানে লিখি, যখন টি ইকুয়ালস টু টি প্রাইম তখন n ইকুয়ালস টু n নট ডিভাইডেড 3। ঠিক আছে, এই ডাটাটা বিশ্লেষণ করে আমরা কি বের করব? টি প্রাইমের মান বের করব। তাহলে টি প্রাইমের মান যদি বের করি, আমার জানার সমীকরণ কি আছে? n ইকুয়ালস টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি প্রাইম। ওকে, তাহলে আমরা এটা লিখতে পারি। এখন দেখো n এর মান কত, দেখো তো। n ইকুয়ালস টু কি লিখেছি আমরা এখানে এই সমীকরণে? n ইকুয়ালস টু n নট বাই 3। এই মানটা আমি যদি এখানে বসায় দিই, n নট বাই 3 ইকুয়ালস টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি প্রাইম। তো ল্যামডা কি? ল্যামডা হলো অবক্ষয় ধ্রুবক, তাই না? তাহলে আমরা উভয় পাশ থেকে n নট যদি ক্যান্সেল করে দিই, তাহলে আমরা লিখতে পারি কি 1/3 ইকুয়াল ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি প্রাইম। দেখো এটাকে যদি আমরা
লন যদি নেই তাহলে লন অন থার্ড আমরা লিখতে পারবো লন অন থার্ড ইকুয়ালস মাইনাস ল্যামডা টি প্রাইম। আমরা যদি এই লাইন থেকে আমরা যদি এটাকে লেখার চেষ্টা করি, আমি যে টি হাফ লিখবো, তাহলে আমরা জানি টি হাফ ইকুয়াল টি প্রাইম ইকুয়ালস টু মাইনাস ওয়ান ডিভাইডেড ল্যামডা লন ওয়ান থার্ড। ঠিক আছে, ক্যালকুলেশন প্রায় সবগুলোতে একই রকম, জাস্ট আমাদেরকে একটু প্রশ্নের ধারাটা একটু বুঝতে হবে। তো আমি এখান থেকে এখানে লেখা শুরু করি, ইকুয়াল টি প্রাইম ইকুয়াল, দেখো টি প্রাইম ইকুয়াল আমরা লিখতেছি মাইনাস ওয়ান ডিভাইডেড ল্যামডা। তাহলে ল্যামডার মানটা আমরা কত পেয়েছিলাম? 0.086625 পেয়েছিলাম, তাই না? ইন্টু লন অন থার্ড, লন ওয়ান থার্ড। ওকে, তাহলে এই মানটা তুমি যখন বসায় যখন বের করবা, লন অন থার্ডের মান একটা নেগেটিভ আসবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। সেই টি প্রাইমের যে মানটা আসবে, এই টি প্রাইমের মানটা হলো সাধারণত 12.51 নাকি, সরি, এই টি প্রাইমের মানটা কত আসবে তোমরা একটু ক্যালকুলেটরে হিসাব করবে। এখানে যে রেজাল্টটা আছে সে আমি রেজাল্টটা দিচ্ছি 12.682 ডে। ঠিক আছে, টি প্রাইম। তাহলে এইটা হলো আমার টি প্রাইম। আর আমি আগে যেটা পেয়েছিলাম সেটা হলো টাউ ইকুয়াল কত বলো তো, 11.544 ডে। আর এখানে পেয়েছি টি প্রাইম ইকুয়ালস টু 12.682 ডে। তাহলে তুমি এখন একটু বলো যে আমাদের কি প্রমাণটা হয়ে গেছে? টি প্রাইম ইজ গ্রেটার দ্যান টাউ বা গড় আয়ু। তাহলে এখানে আমরা এটা কি বুঝতে পারলাম যে আসলে এটা সঠিক তথ্যটা দেওয়া আছে যে টি প্রাইমটা অবশ্যই বড়, 12.682 পার ডে। তাহলে আমরা এভাবে একটা সৃজনশীল প্রশ্নকেও কি করতে পারি বলো তো, সমাধান করতে পারি। ওকে, চলো নেক্সট আর একটা সৃজনশীল প্রশ্নের দিকে চলে যাই। প্রবলেম হলো এ ও বি দুটি তেজস্ক্রিয় মৌল। এখানে দেয়া আছে যে নেক্সট সৃজনশীল প্রশ্ন 2। দেখো প্রবলেম এটার জন্য 2 আর কি সৃজনশীল। দেয়া আছে কি, এ ও বি দুটি তেজস্ক্রিয় মৌল, এ ও বি দুটি তেজস্ক্রিয় মৌল। ওকে, এখন বলা হচ্ছে যে এদের অর্ধায়ু যথাক্রমে, যথাক্রমে 6 ডেজ এবং কি বলতো 9 ডেজ, অর্থাৎ 6 দিন এবং কি বলতো 9 দিন। প্রশ্নে বলেছে বি মৌলের গড় আয়ু নির্ণয় করো। 1 নম্বর প্রশ্ন, বি মৌলের গড় আয়ু নির্ণয় করো। আচ্ছা, তারপর 2 নম্বর প্রশ্নে বলেছে যে উভয় মৌলের 60% ক্ষয় হতে, উভয় মৌলের 60% ক্ষয় হতে কোন মৌলটির অধিক সময় লাগবে? কোন মৌলটির অধিক সময় লাগবে। ওকে, আমাদের প্রশ্ন কি আমরা পেয়ে গেছি যে একটা হলো বি মৌলের গড় আয়ু বের করতে হবে, আর উভয় মৌলের 60% ক্ষয় হতে কোন মৌলটির অধিক সময় লাগবে, আমরা এটা বের করব। তাহলে আশা করি তোমরা নিজেরাই পারবে। কি বলো, পারবে না? হ্যাঁ, অবশ্যই পারতে হবে। বি মৌলের গড় আয়ু, তাহলে গড় আয়ু যদি আমরা বের করতে চাই, তাহলে গড় আয়ু বের করার জন্য আমাদের ফর্মুলা কি?
আমাদের জানা আছে দুইটা ফর্মুলা, সেটা হলো একটা হলো টি হাফ ইকুয়ালস টু আমরা লিখতে পারি 0.693 টাউ, ঠিক আছে, টাউ। এটা একটা দিয়ে আমরা গড় আয়ু বের করতে পারি। আর একটা ফর্মুলা আছে যেটা আমরা জানি যে টাউ ইকুয়ালস টু গড় আয়ু ইকুয়ালস টু 1 / ল্যামডা, ঠিক আছে, অবক্ষয় ধ্রুবক দিয়ে। তো আমরা এখন দেখব আসলে কোনটা দিয়ে আমাদের বের করা খুব সহজ হয়। তাহলে বি মৌলের গড় আয়ু, তাই না? তাহলে বি মৌলের জন্য দেখো কি দেয়া আছে, বি মৌলের জন্য অর্ধায়ু দেয়া আছে, কয়দিন? 9 দিন। তাহলে বি মৌলের যেহেতু অর্ধায়ু দেয়া আছে, তাহলে আমি অর্ধায়ু দিয়ে বের করাটাই কি হবে, সহজ হবে, তাই না? তাহলে তুমি করে ফেলো এই ফর্মুলা দিয়ে। তাহলে দেখো বি মৌলের অর্ধায়ু টি হাফ অফ বি, তাহলে বি মৌলের অর্ধায়ু দেওয়া আছে হলো 9 ডেজ, ওকে, 9 ডেজ। তাহলে এখন তুমি কি করবা, এই ফর্মুলায় চলে যাও। তাহলে বি মৌলের অর্ধায়ু আমি এখানে লিখে দিচ্ছি টাউ বি সমান আমরা লিখতে পারবো, টাউ যেহেতু বের করব তাহলে কি হবে, টি হাফ ডিভাইডেড 0.693, তাহলে টি হাফের মান কত, 9 ডেজ, তাহলে 9 ডেজ ডিভাইডেড 0.693। নিশ্চয়ই ক্যালকুলেটর করো, ক্যালকুলেটর করলে এটার মান তোমরা পাবে কত, 12.99 ডে, দেখো 12.99 ডে, ওকে, বা ডেজ আমরা এটা পাবো। তো সাধারণত কি আমরা কি পেয়ে গেলাম, 12.99 ডেজ, এটা সাধারণত কি গড় আয়ু কার, বি মৌলের গড় আয়ু। তাহলে খুব সহজেই আমরা 1 নম্বর প্রশ্ন সলভ করে ফেলেছি। এখন আমরা যাব 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্নে বলেছে উভয় মৌলের 60% ক্ষয় হতে কোন মৌলটির অধিক সময় লাগবে। তাহলে দেখো একটা বিষয়, এখানে 60% ক্ষয়ের কথা বলেছে, তাহলে 60% ক্ষয় হলে অবশিষ্ট থাকবে কত পার্সেন্ট, আমরা আগে এই ধরনের প্রবলেম সলভ করে আসছি। তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে 60% যদি ক্ষয় হয় অবশিষ্ট থাকবে কত পার্সেন্ট, 40%, তাই না? তাহলে আমরা সেই ক্ষেত্রে এটাকে আমি একটু ইয়ে করে ফেলি, মিশিয়ে ফেলি। 12.99 এটা কি ছিল, গড় আয়ু ছিল, এখানে লিখে রাখি গড় আয়ু সমান 12.99 ডেজ, এটা ছিল। এটা কার জন্য, বি এর জন্য, তাই না, বি এর জন্য। তো এখন আমি 2 নম্বর প্রশ্ন সলভের ক্ষেত্রে অবশিষ্ট পরমাণুর সংখ্যা আমি কি লিখতে পারি, এন নোট মাইনাস এন নোটের কি ঠিক আগের মতোই 60%। তাহলে দেখো এন নোট মাইনাস এন নোটের 60% কি 60/100, তাহলে 100 60/100 বলতে কি বোঝায়, এন নোট মাইনাস 0 কেটে যায় 0.6 বা 0.6 হয়, তাই না, 0.6 এন নোটের 60% কিন্তু, তাহলে এন নোট থাকবে, তাহলে 0.6 এন নোট। তুমি এখন কি করো, এন নোটকে কমন নাও, নিলে কি হবে 1 - 0.6, দ্যাট মিন্স কি 0.4 এন নোট, ওকে। তাহলে তুমি লিখতেই পারো এন ডিভাইডেড এন নোট ইকুয়ালস টু 0.4, এটা লিখতে পারো। আচ্ছা, তাহলে আমরা আর কি সার্চ করতে পারি, আমরা কি আমাদের কি দরকার বলো তো, কোন মৌলটির অধিক সময় লাগবে, আমাদের টাইম বের করতে হবে, তাই না? একটা হলো টি এ বের করতে হবে, আর একটা বের করতে হবে কি টি বি। আসলে কোনটার জন্য অধিক সময় লাগবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমি যেই কাজটা এখানে করে নিলাম সেটা কি এন ডিভাইডেড এন নোট, উভয় ক্ষেত্রে এটা প্রযোজ্য। এখন আমাদের দরকার টাইম বের করা। তো টাইম বের করতে গেলে আমাদের কি দরকার লাগবে, ল্যামডা লাগবে, তাই না, ল্যামডা দরকার। তাহলে ল্যামডা যদি আমি বের করতে যাই, তাহলে আমি আগে প্রথমে কোনটার জন্য বের করব, যেহেতু আমি টিবি আমি পেয়েছি, তোমার টিবিটা কি তোমার গড় আয়ু, বি এর জন্য যেহেতু গড় আয়ু পেয়েছি, আমি এটার জন্য দেখি টিবি এর জন্য, বি এর ক্ষেত্রে আমি কি বের করব, এন ইকুয়ালস টু এন নোট e⁻⁻ λ t, ঠিক আছে। তাহলে বি এর জন্য যদি হয়
তাহলে তুমি এখানে কি লিখতেই পারো, টি বি লিখতে পারো, তাই না? তাহলে তোমার এখান থেকে মান তুমি যদি টি বি বের করতে চাও, তাহলে ফর্মুলা কি শিখে আসছিলাম আমরা, 1/λ, অর্থাৎ -1/λ লন n/n0। তাহলে এইটা হলো আমাদের ফর্মুলা টিবি এর জন্য। ওকে, তাহলে টিবি এর জন্য যদি এই ফর্মুলাটা আমি এখানে প্রয়োগ করি, তাহলে তোমরা দেখো আমার জানা লাগবে কি, ল্যামডা জানতে হবে। তাহলে ল্যামডা আমি কোথায় থেকে জানবো? নিশ্চয়ই ল্যামডা জানতে গেলে আমাকে কি করতে হবে, এই যে বি মৌলটার অর্ধায়ু 9 ডেজ ব্যবহার করে ল্যামডা বের করতে হবে। তাহলে সেই ল্যামডার মান কি আমরা বের করেছিলাম? যদি ল্যামডার মান বের না করে থাকি, তাহলে ল্যামডা বি ইকুয়ালস টু 0.693 ডিভাইডেড টি হাফ সমান 0.693 ডিভাইডেড টি হাফের মান হলো 9 ডেজ। আর 9 ডেজের মান, অর্থাৎ ক্যালকুলেশন এখানে করো, 9 ডেজের মান কত আসছিল? ল্যামডা বি মনে হয় আমরা বের করেছিলাম একবার, ল্যামডা বির মান বের করেছিলাম 0.077, ঠিক আছে, 0.077 পার ডে, এটা আমরা ল্যামডা বি পেয়েছি। তাহলে ল্যামডা বির মানটা এখানে বসাই দেবো, -1/0.077 লন n/n0। তাহলে n/n0 এর মান কত? 0.4। তাহলে এই মানটা তুমি খুব সহজেই এই টিবি এর মানটা আমরা যেটা পেয়েছি সেটা হলো 11.9 ডেজ, ঠিক আছে, 11.9 ডেজ। ওকে, তাহলে এটা হলো কি টিবি। তো এখন আমার প্রয়োজন কি, টি এর মানটা বের করা। তাহলে টি এর মানটা কি, ঠিক একই নিয়মে আমরা করব। টি এ, তাহলে দেখো টি এ, তাহলে টি এর মানও বের করতে গেলে আমাকে কি করতে হবে, এ এর ক্ষেত্রে আমাকে কাজ করতে হবে। তাহলে এ এর ক্ষেত্রে আমি সরাসরি কি, অনুরূপভাবে আমি একবারে টি এ লিখলাম, টি এ সমান -1/λ এ লন n/n0। আমরা এই ফর্মুলাটা এখানে একবারে ব্যবহার করলাম। তাহলে এই ফর্মুলাটা যদি একবারে ব্যবহার করি, তাহলে এখানে দেখো 1/λ এ, ল্যামডা এর মানটা বসাবে, লন n/n0 এর মান আমরা জানি, সেটা বসাবো। তাহলে ল্যামডা এর মানটা আমরা কোথায় পাবো? 1/λ এ, নিশ্চয়ই কি ল্যামডা এর মানটা আমরা ঠিক এরকমভাবে আগের মতো আমরা বের করে নেব। ল্যামডা এ সমান 0.693 ডিভাইডেড এর জন্য কত আছে দেখো তো, 6 ডেজ। তাহলে 0.693 ডিভাইডেড 6, তাহলে এটার মান কত আসে? এর মান হলো 0.1155 পার ডে। ক্যালকুলেটর করো, দেখো মানটা বের হয়ে আসবে। এইটা হলো ঠিক ল্যামডা এ। তাহলে এই ল্যামডা এর মানটা এখানে বসাই দাও, 0.1155 ইন্টু লন n/n0 এর মান আমরা কত পেয়েছি? 0.4। ঠিক আমরা এখান থেকে টি এ বের করব। টি এর মানটা আমরা যেটা পাবো 7.93 ডেজ। ওকে, তাহলে আমরা আগের প্রশ্নে এখানে টি এ পেলাম 7.93 ডেজ, আর টি বি পেয়েছি হলো 11.9 ডেজ। তাহলে আমাদের প্রশ্ন কি ছিল, উভয় মৌলের 60% ক্ষয় হতে কোন মৌলটির অধিক সময় লাগবে? তাহলে আমাদের প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি। নিশ্চয়ই কি বলতো, অধিক সময় লাগবে কার? বি এর ক্ষেত্রে 11.9 ডেজ। তাহলে বি এর ক্ষেত্রে অধিক সময় লাগবে, বি এর ক্ষেত্রে অধিক সময় কি বলতো লাগবে। এটাই হলো আমাদের প্রশ্নের যথাযথ গাণিতিক যুক্তি। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আবারও অন্য কোনো টপিক নিয়ে আমি আলোচনা করব। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।